দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন বাংলাদেশের সম্পদ অনুষ্ঠানে। দর্শক আজ আমরা আলোচনা করব বাংলাদেশের ধান গবেষণা এবং ধানের যেই প্রযুক্তিগত উন্নয়ন কিভাবে ঘটানো যায় ধান উৎপাদনে সেই বিষয়টি নিয়ে। আজ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডক্টর মোহাম্মদ আরিফুল ইসলামকে। ডক্টর আরিফুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনি যেহেতু ধান গবেষণা ইনস্টিটিউটে আছেন, আপনি একটু বলবেন যে বর্তমানে আপনারা আসলে কি নিয়ে কাজ করছেন এবং ধানের কোন জাত নিয়ে আপনারা গবেষণা করছেন যেটি আসলে এখনো আপনারা অ্যানাউন্স করেননি, সেই বিষয়টি আমাদের একটু জানাবেন। কৃষি অর্থনীতি বিভাগ ধান গবেষণা ইনস্টিটিউটে 19টা বিভাগের মধ্যে একটা অন্যতম বিভাগ। এর প্রধান কাজটা হলো যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এ যাবৎ যতগুলি ধান জাত এবং প্রযুক্তি অবমুক্ত করেছে সেগুলির একটা ফিডব্যাক নিয়ে আসা, যে এই প্রযুক্তিগুলি মাঠে গিয়ে কৃষকের জীবনমান উন্নয়নে কতটুকু সাহায্য করলো, এর ফিডব্যাকটা এনে আমাদের কর্তৃপক্ষদেরকে দেওয়া। আচ্ছা, আর অন্যদিকে হলো যে আপনাদের এখন কোনো কিছু স্পেসিফিক নতুন জাত নিয়ে গবেষণা চলছে না? হ্যাঁ, নিঃসন্দেহে চলতেছে। দেখা যায় যে আমরা এখন কোল্ড টলারেন্ট রাইস ভ্যারাইটির কাজ চলতেছে। তারপরে হলো যে স্ট্রেস টলারেন্ট বলতে এখানে আমরা যেমন বন্যা সহনশীল, খরা সহনশীল, তারপর লবণাক্ততা সহনশীল ধানের জাত নিয়ে আমাদের গবেষণা কার্যক্রম চলমান আছে। বাংলাদেশ জাতীয় সিড বোর্ড 214তম সভায় তারা ধান গবেষণা ইনস্টিটিউটে 3টি জাত অবমুক্ত করেছে। তার মধ্যে বৃধান 112, যেটা আপনার আমন মৌসুমে লবণাক্ত এলাকার আমন মৌসুমের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে, যার ফলন আপনার 4 টন থেকে 6.5 টন পর্যন্ত ফলন দিতে সক্ষম। তবে এটা লবণাক্ততার মাত্রার উপর ভিত্তি করে। বৃধান 113, যেটা হলো আপনার আমরা ফেভারেবল এনভায়রনমেন্ট বলি, যে এই এনভায়রনমেন্টে দেখা যাচ্ছে যে আমরা সবাই জানি যে বৃধান 28, 29-এর মতো 8 থেকে 10 টন ফলন দিতে সক্ষম এই ধানের জাত, এবং তার জীবনকাল হলো 143 দিন। এটা যারা বৃধান 29 চাষ করেন তাদের জন্য এটা একটা ভালো অপশন হতে পারে। আচ্ছা, আর এটা হলো বড় মৌসুমের জাত। আর আরেকটা বড় মৌসুমের জাত যেটা অবমুক্ত করা হয়েছে এটা হলো যে বৃধান 114, যেটা হলো ব্লাস্ট প্রতিরোধী জাত। এই ব্লাস্ট প্রতিরোধী জাত এই জন্যেই আমরা অবমুক্ত করেছি যে আপনারা জানেন যে বৃধান 28, 29-এ ব্যাপকভাবে ব্লাস্ট আক্রান্ত হয়েছে, যে কারণে আমাদের ফসল এবং ফলন দুটোই কমেছে। তো এটা ব্রিড জন্য এক ধরনের চ্যালেঞ্জ ছিল যে আমরা ব্লাস্ট প্রতিরোধী জাত যত তাড়াতাড়ি সম্ভব অবমুক্ত করব। 114 যে জাতটা ব্লাস্টের, সেই জাতটা অবমুক্ত করেছি। মানে এটা কি ব্রি 114? হ্যাঁ, বৃধান 114। আচ্ছা, চালটা একটু মাঝারি মোটা এবং ফলন 60 টন পর্যন্ত দিতে পারবে এই ব্লাস্ট প্রতিরোধীর কারণে। তো আশা করতেছি যে কৃষক এটা সাদরে গ্রহণ করবে এবং তারা এতদিন যে ক্ষতিটা হয়েছে ব্লাস্টের আক্রান্ত হয়ে, আশা করি সেই ক্ষতিটা পুষিয়ে নিতে পারবে অদূর ভবিষ্যতে। আপনারা যেহেতু গবেষণা করেন এবং নতুন নতুন জাত নিয়ে আপনারা কাজ করেন, আবার আপনি আছেন কৃষি অর্থনীতির সাইডটা আপনি দেখছেন, তা আসলে ধান উৎপাদন আমাদের এই কৃষি অর্থনীতিতে কতটা প্রভাব রাখছে, কতটা ভূমিকা রাখছে? 1971 সালে ছিল সেটা প্রায় 10 মিলিয়নের মতো, এখন আমরা পেয়েছি 40 মিলিয়ন, অর্থাৎ আমরা 4 গুণ ধানের উৎপাদন বাড়াতে সক্ষম হয়েছি। আর 71 সালের পরে আমরা যদি হিসাব করি, আমাদের কিন্তু দারিদ্রতার হার কিন্তু ছিল 70%-এর উপরে। তখন আমাদের কিন্তু একটা বড় চাহিদা ছিল আমাদের খাদ্যের যোগান দিতে হবে। কিন্তু বর্তমানে আমরা কিন্তু দেখা যাচ্ছে যে এখন দারিদ্র্য সীমা কিন্তু 18%-এর নিচে নেমে আসছে। এর পিছনে যে বড় কারিগর সেটা হলো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, এবং পাশাপাশি নার্সভুক্ত যে অন্য যে প্রতিষ্ঠান আছে সেইগুলি। এই যে 50 বছরের উপরে ধান গবেষণা নিরলস প্রচেষ্টার ফলে আমরা কিন্তু এই দারিদ্রতা কমাতে সক্ষম হয়েছি, এবং আলটিমেট কৃষি অর্থনীতির যে বিষয়টা সেটা কিন্তু আমরা যে বাংলাদেশের সার্বিক অর্থনীতিতে একটা তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসতেছে, এবং বর্তমানে কিন্তু আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ। এটি নিঃসন্দেহে আসলে আপনাদেরকে সেই ক্রেডিট দিতেই হবে যে ধান গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশে বেশ ভালো ভালো কাজ করে আসছে। তো আপনার কি মনে হয় আপনারা যে জাতগুলো উৎপাদন করছেন, মানে আন্তর্জাতিক বাজারে এটি কতটা প্রতিযোগিতামূলক বলে আপনার কাছে মনে হচ্ছে? বর্তমান গভর্নমেন্ট চালটা রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছেন, কারণ আমরা বিদেশ থেকে অনেক সময় আমাদেরকে চাল আমদানি করতে হয় চালের বাজারটাকে স্টেবিলাইজ করার জন্যে।
সেক্ষেত্রে আমরা চাইলে এই চালটা সরাসরি রপ্তানি করতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত বলতে পারতেছি না যে ব্রির কোন ভ্যারাইটি বা কোন জাতটা আপনার আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে পারবে। তবে এতটুকু বলা যায় যে ব্রির যে আরও অন্যান্য ধানের জাত আছে, যেমন সুগন্ধি জাত বৃধান 34, সুগন্ধি জাত আর একটা হচ্ছে বৃধান 50, এবং নতুন কিছুদিন আগে একটা রিলিজ হলো বৃধান 104, এগুলি সুগন্ধিযুক্ত। তো এখন বৃধান 34 সেটা ক্ষুদ্র পরিসরে আপনার রপ্তানি হচ্ছে। তবে এতটুকু বলে রাখি যে এটা কমার্শিয়ালি রপ্তানি হচ্ছে না। জাস্ট আমরা বাংলাদেশিরা বিভিন্ন দেশে বসবাস করি, বিভিন্ন দেশে কাজ করতে যাই, বিশেষ করে মিডল ইস্ট এবং আপনার ইউরোপীয় ইউনিয়নে আমরা ওই তাদের যে চাহিদাটা, সেই চাহিদা পূরণের জন্যই মূলত আমাদের কিছু রপ্তানিকারক ক্ষুদ্র পরিসরে সুগন্ধি চাল রপ্তানি করে আসতেছে। সরাসরি কৃষকদের সাথে আপনারা কিভাবে কানেক্টেড থাকেন এবং তাদের যেই প্রবলেমগুলো সেগুলো আপনারা কিভাবে সেটি সমাধান দেন? কৃষি অর্থনীতিবিদরা যখন কোনো একটা সমস্যার সামনে আসে, তখন এটা সমাধানের জন্য আমরা একদম রুট লেভেল অর্থাৎ কৃষকদের সাথে আমরা মিশে যাই। মিশে গিয়ে তাদের এই চাষাবাদ অর্থাৎ ধান চাষ বা অন্যান্য প্রযুক্তির ব্যবহারে কোনো সমস্যা হচ্ছে কিনা, সেই বিষয়গুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে কৃষকের কাছ থেকে নিয়ে আসি। নিয়ে এসে আমাদের এখানে যে যারা ধানের জাত আবিষ্কারক, ব্রিডার আছেন, অ্যান্টোমোলজিস্ট আছেন, প্যাথোলজিস্ট আছেন, এবং ইভেন কর্তৃপক্ষ আছেন, তাদের সামনে একটা উপস্থাপন করে তাদেরকে বলি যে তারা এই ধরনের সমস্যা ফেস করতেছে এবং সম্ভাব্য উত্তরণের উপায়গুলি নিয়ে আমরা তখন ওইখানে আলোচনা করি। এভাবে আমরা সরাসরি কৃষকের কাছ থেকে তথ্য এনে আমরা এই বাস্তব সমস্যার সমাধান করার চেষ্টা করি। আচ্ছা, এক্ষেত্রে কি মানে সেচ কিংবা সার প্রয়োগের বিষয়গুলো কি আপনারা কৃষকদেরকে বলে দেন কিংবা সহযোগিতা করেন? ব্রিতে আপনার মৃত্তিকা বিজ্ঞান বিভাগ আছেন, তারপরে আছেন হলো যে পানি ইরিগেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট বিভাগ আছেন। তারা বিশেষ করে মৃত্তিকা বিজ্ঞান বিভাগ তারা রিকমেন্ডেড ডোজ, ফার্টিলাইজারের রিকমেন্ডেড ডোজ তারা নির্ধারণ করে দেন। সেইটা ডিএই মাধ্যমে এবং বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে সেটা কৃষকের দোরগোড়ায় পর্যন্ত পৌঁছে যায়। এবং বিশেষ করে যে সমস্ত কৃষক শিক্ষিত, তারা এটাকে খুব সহজেই গ্রহণ করে এবং তারা কাঙ্ক্ষিত ফলন লাভে সচেষ্ট হয়। আর ইরিগেশনের বিষয়টা যেটা বললাম, আপনি জানেন যে একসময় অনেক বেশি ইরিগেশন দিত একটা জমিতে। আপনারা হয়তো জানেন যে 1 কেজি ধান উৎপাদনে আগে 3,000 লিটার বা 4,000 লিটারের মতো পানি লাগতো। আমাদের যে ধান গবেষণা ইনস্টিটিউটের সার্বিক প্রচেষ্টার ফলে এখন সেটা 750 থেকে 1500 লিটারে নেমে আসছে। এবং আমরা বিভিন্ন ধরনের প্রেসক্রিপশন কৃষকের মাঝে দিয়ে থাকি, যেমন একটা আছে AWD, অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং, অর্থাৎ আমরা প্রথমে পানি দিব, কিছুদিন পর এটা আবার শুকাবো, আবার পানি দিব, আবার শুকাবো, এইভাবে একটা পর্যায়ে আমরা দেখা যায় যে পানি খরচটা অনেক কমে যায়। আপনি জানেন যে দিনে দিনে কিন্তু ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে, আমরা কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছি। এবং আপনি দেখবেন বরেন্দ্র এলাকায় কিন্তু তারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা কৃষকদের সাথে কথা বলে দেখেছি যে তারা বলতেছে যে সেচ কী দিব, আমরা খাবার পানি ঠিকভাবে পাচ্ছি না। সেই ক্ষেত্রে তাদের কাছে পানি অমূল্য সম্পদ হিসেবে দেখা দিচ্ছে। তা সুতরাং ধান গবেষণা ইনস্টিটিউট চেষ্টা করতেছে যে স্বল্প পরিমাণ পানি দিয়ে কিভাবে আমরা ফলনের উৎপাদন, মানে ফলন না কমেও আমরা যেন পানির ব্যবহারটা কমাতে পারি। আমরা এর আগে এই ধান উৎপাদন এবং ধানের উৎপাদনে আধুনিক প্রযুক্তি ব্যবহার এগুলো নিয়ে আমরা অনেক আলোচনা, দু একটি বিষয় নিয়ে আমরা করেছি। তো আপনি একটু আমাদেরকে বলবেন যে এখন আপনাদের আধুনিক প্রযুক্তি হিসাবে কোন কোন মেশিনারিজগুলো আপনারা যুক্ত করতে পেরেছেন এখন? ব্রিডিং ডিভিশন এবং বায়োটেকনোলজি ডিভিশন, যারা মূলত ভ্যারাইটি বা জাত উদ্ভাবনের সাথে সরাসরি যুক্ত, তো এখানে দেখা যায় যে কনভেনশনাল যে জাত উৎপাদনের সাথে যে নিয়মকানুনগুলি, কলা কৌশল ছিল, ওটা কনভেনশনাল ব্রিডিং বলা হয়। তো সেটাতে দেখা যায় 10 থেকে 15 বছর সময় লাগতো একটা ধানের জাত অবমুক্ত করতে, শুরু থেকে শেষ পর্যন্ত। তো বর্তমানে দেখা যায় যে সে অবস্থা থেকে আমরা অনেকটু সরে আসছি। আমরা এখন কাজ মলিকুলার লেভেলে কাজ শুরু হয়েছে। তারপরে আপনার বায়োটেকনোলজিতে এখন আমরা CRISPR-Cas9 জিনের আমরা কাজ করছি। তারপরে হলো যে আপনার স্পিড ব্রিডিং কাজ করা হচ্ছে। তো এইভাবে আমরা এখন দেখা যাচ্ছে যে 10-15 বছরের এই গ্যাপ, লম্বা সময়টাকে আমরা 5-7 বছরের নামিয়ে নিয়ে আসছি। এইভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের ধান গবেষণার কাজটা হলো যে আমরা কৃষক উপযোগী এবং কৃষক যা চায় এই ধরনের আমরা উপযোগী জাত যেন মাঠে দিতে পারি। আপনার কাছে কি মনে হচ্ছে যে কৃষি অর্থনীতিকে আমরা আরও যদি বড় পরিসরে চিন্তা করতে চাই, তো ধানের বাইরে গিয়েও কোন কোন কৃষি পণ্য আমাদেরকে এই
অর্থনীতিকে সমৃদ্ধ করতে সাহায্য করতে পারে? জিডিপিতে কিন্তু সার্বিক কৃষি অর্থনীতি কিন্তু আপনার এখনো 11.2% কিন্তু অবদান রেখে চলেছে। এবং কৃষির গ্রোথ কিন্তু আপনি দেখবেন যে 1985 সালেও 3-এর একটু উপরে ছিল, এখনো কিন্তু সেই 3-এর উপরে আছে। গ্রোথ কিন্তু কনসিস্টেন্ট। যদিও আপনার 1985 সালে 30%-এর মতো জিডিপিতে কৃষির অবদান ছিল, কিন্তু বর্তমানে কমেছে। কিন্তু কমলেও কিন্তু এখনো কিন্তু সেটা গুরুত্ব রয়ে গেছে। আপনি দেখবেন যে গ্রামীণ কৃষি অর্থনীতিতে প্রায় 60-70% লোক কিন্তু গ্রামীণ কৃষি অর্থনীতির সাথে যুক্ত, পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে যুক্ত। তাদের কিন্তু জীবিকার উৎস কিন্তু আপনার এই কৃষি। গ্রামীণ কৃষি কিন্তু মূলত এখন ক্ষুদ্র চাষি নির্ভর হয়ে যাচ্ছে। এটা হয়তো আপনি জানেন যে আমরা 2008 সালে যখন আপনার এগ্রিকালচার সেন্সাস হয়, সেখানে কিন্তু ক্ষুদ্র চাষির সংখ্যা ছিল মূলত 84%। আচ্ছা, এটা কি আমাদের জন্য খুব ভালো দিক যে আস্তে আস্তে কৃষি ক্ষুদ্র চাষের দিকে এগিয়ে যাচ্ছে? আমরা বড় চাষি এবং মাঝারি চাষি কিন্তু হারাচ্ছি। কারণ বড় চাষিগুলি তারা তাদের জমিগুলি বিক্রি করে দিয়ে বা বর্গা চাষি করতে দিয়ে তারা কিন্তু কৃষি থেকে বের হয়ে যাচ্ছে পর্যায়ক্রমে, এবং মধ্যম চাষিগুলি একই অবস্থা। তো এখন ক্ষুদ্র চাষিগুলি কিন্তু তাদের কিন্তু ক্যাশ ক্যাপিটাল অনেক কম, যে কারণে তারা কিন্তু চাইলে কিন্তু কৃষিকে ছেড়ে দিয়ে অন্য পেশায় যুক্ত হওয়াটা একটু তাদের জন্য কষ্টকর। যে কারণে এখন ওই প্রান্তিক এবং ক্ষুদ্র এই দুই শ্রেণীর কৃষকরাই মূলত কৃষিটাকে এখন ধরে আছে। এবং 2019 সালে আমরা যখন আরেকটা সেন্সাস হলো, তখন দেখা গেল যে 92%-এর উপরে হলো ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক মিলে। অর্থাৎ দেখা যাচ্ছে যে ক্ষুদ্র কৃষক সংখ্যা কিন্তু বেড়ে গেছে গত 10 বছরে। তো সুতরাং এখন যদি আপনি সার্বিক কৃষির উন্নয়ন ঘটাতে চান, তাহলে আপনাকে অবশ্যই ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের উন্নয়ন ঘটাইতে হবে। তাহলে সার্বিক কৃষি অর্থনীতি আপনার এই বাংলাদেশের যে সার্বিক অর্থনীতিকে আরো বেশি দিতে পারবে। তবে ধান ছাড়া আর কোন কোন কৃষি পণ্যগুলো আসলে এই অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখতে পারে? এখন দেখেন আপনার বিশেষ করে আপনার যে নন রাইস যে ক্রপগুলি আছে, বিশেষ করে আপনার ধরেন গম বলেন, তারপরে মেইজ বলেন। এখন তো মেইজ কিন্তু ইমার্জিং একটা বিষয়, কারণ এত বেশি মেইজের ভুট্টা চাষ হচ্ছে যে আপনার ধানের জমি গমের জমি কিন্তু ভুট্টা নিয়ে নিচ্ছে, এবং ভুট্টার গ্রোথ কিন্তু অনেক অনেক বেশি। আপনি ধান চাষ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ধান চাষের এরিয়া কমে যাচ্ছে, সেটা ভুট্টার দিকে চলে আসতেছে। বাজার পরিস্থিতি কি ভুট্টার? ভুট্টা এখন বেশিরভাগ ক্ষেত্রে ফিড ইন্ডাস্ট্রিতে ভুট্টাটা ব্যবহার হচ্ছে। পোলট্রির খাবার হিসেবে, মাছের খাবার হিসেবে এটা বেশি ব্যবহৃত হচ্ছে। আগে আমদানি করা হতো হিউজ অ্যামাউন্ট, কিন্তু এখন কিন্তু এই যারা এই ইনপুটের সাথে যুক্ত তারা কিন্তু এখন আর সেই হারে বিদেশ থেকে আমদানি করতেছে না, বিশেষ করে ভুট্টা। আর আরেকটা জিনিস হলো যে আপনি জেনে থাকবেন যে এই আপনার ভেজিটেবল আছে, ফ্রুটস আছে, এই বিষয়গুলি কিন্তু কৃষি অর্থনীতিতে কিন্তু অনেক অবদান রেখে চলেছে। এটাকে কিন্তু অস্বীকার করার উপায় নেই। আপনি কিছুদিন আগে দেখবেন যে চায়নাতে 50 মেট্রিক টন আম কিন্তু রপ্তানি করা হয়েছে, এবং অন্যান্য যে শাকসবজি, টাটকা শাকসবজি ইউরোপীয় ইউনিয়ন এবং মিডল ইস্টে কিন্তু এগুলি আমরা রপ্তানি করতেছি। এগুলোর বাজার এবং চাহিদা ভালো। হ্যাঁ, চাহিদা ভালো। তবে এখন এটাকে কমার্শিয়ালি যদি আমরা নিতে চাই, যদি ফরেন কারেন্সি আমরা আনতে চাই, তাহলে আমাদেরকে গুড এগ্রিকালচার প্র্যাকটিস গ্যাপের একটা সার্টিফিকেট আমাদের অর্জন করতে হবে। অর্থাৎ গ্যাপের সার্টিফিকেট না থাকলে ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা বা অন্যান্য দেশ কমার্শিয়ালি কোনো দ্রব্য তারা ইম্পোর্ট তারা করবে না, আমরা এক্সপোর্ট করতে পারবো না। তাই বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল তারা 20টা ধান ছাড়া 20টা ক্রপের তারা গ্যাপ প্রোটোকল ডেভেলপ করছে। ধান ছাড়া হওয়ার কারণ কি? ধান তো আসলেও আমাদের প্রধান খাবার। আমরা ধান রপ্তানি এই মুহূর্তে আমরা করতেছি না, এবং ধান রপ্তানি করার সিচুয়েশন এখন সেভাবে নেই। কারণ আমরা যদি বিপুল উদ্বৃত্ত থাকতো তাহলে তো আমরা ধান রপ্তানির কথা ভাবতাম, চাল রপ্তানির কথা। কিন্তু আমাদের যে উদ্বৃত্ত, আমি আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স দিই যে আমাদের হিউম্যান কনজামশনের জন্য আমরা প্রায় 25 মিলিয়ন টনের মতো হিউম্যান কনজামশন প্রতি বছর লাগে, এবং নন হিউম্যান কনজামশন যেটাতে আরো 10 মিলিয়ন টন আমাদের চাল লাগে। মোট হিসাবে 35 মিলিয়ন বা 35.5 মিলিয়ন টন আমাদের এই হিউম্যান এবং নন হিউম্যান কনজামশন কিন্তু আমাদের লাগতেছে। তো আমি আপনাকে শুরুতে বলেছিলাম যে আমাদের উৎপাদন হলো 40.7 মিলিয়ন টন। তাহলে আমরা কিন্তু দেখেন যে উদ্বৃত্তটা আছে এখনো 4-5 মিলিয়নের মতো, সেটা কিন্তু আমরা মার্জিনালি ধরতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা এইটা নিয়ে আসলে আমাদের রপ্তানির ক্ষেত্রে বা রপ্তানির বাজারে প্রবেশ করাটা লজিক্যাল হবে না। কারণ কিছুদিন আগে আমি একটা গবেষণার কাজে যুক্ত ছিলাম, সেখানে দেখা গেছে মিয়ানমারের সবচেয়ে কম মূল্যে তারা ধান উৎপাদন করে, যে কারণে তারা ওয়ার্ল্ড মার্কেটে খুব ভালো কম্পিটিশনে এগিয়ে আছে।
সেক্ষেত্রে আমাদের উৎপাদন খরচটা অনেক বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, এটার কারণটা কি? মানে দক্ষ জনবলের অভাব কি এই খাতে? ঠিক নাকি আমরা আসলে মাঠ হারাচ্ছি কিংবা কৃষির যেই জমিগুলো আছে সেগুলো হারাচ্ছি? আসলে একদিকে আমরা কিন্তু কৃষির জমি হারাচ্ছি, এটা যেমন সত্য, কারণ প্রতি বছর মোটামুটি 1% হারে কিন্তু আমরা কৃষি জমি হারাচ্ছি। এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ কৃষির জন্য, কারণ এই কৃষি কিন্তু অকৃষির দিকে চলে যাচ্ছে। সুতরাং সরকারের বিশেষ এজেন্ডা হওয়া দরকার যে কৃষি জমিটাকে কিভাবে আটকানো যায়, কৃষি জমিটাকে যেন অকৃষি খাতে না যায়। আর আরেকটা জিনিস হলো যে আমরা যে এই আমাদের কৃষি জমি থাকলে আমরা হয়তো বেশি উৎপাদন করতাম, বিদেশে রপ্তানি করতাম, সেটা কিন্তু এখন আমরা সেই হারে পারতেছি না। এই জন্য আমাদের জমিগুলিকে এমনভাবে অ্যালোকেট করতে হবে যাতে করে আমরা নিজেদেরকে সেলফ সাফিসিয়েন্সি লেভেল করার পরেও আমরা যেন উদ্বৃত্ত রাখতে পারি, যেটাকে ভবিষ্যতে আমরা যেন এটাকে রপ্তানি করতে পারি। কোভিডকালীন সময়ে কিন্তু আমাদের টাকা ছিল, কিন্তু আমরা কোনো দেশ আমাদেরকে, ইভেন ইন্ডিয়া আমাদের সাথে চুক্তি করার ফলেও কিন্তু কোভিডকালীন সময় তারা কোনো চাল আমাদেরকে দেয়নি। তখন কিন্তু আমাদেরকে কিন্তু মানে অনেক স্ট্রেস সহ্য করতে হয়েছে। কী কারণে? যে সবাই তখন ভাবতেছে আল্লাহ যদি চাল আমদানি না করা যায় তাহলে আমরা কীভাবে বাঁচবো। প্যানিক একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। কিন্তু এই কৃষি গবেষক থেকে শুরু করে কৃষির সাথে যুক্ত যারা আছে সবার সার্বিক প্রচেষ্টার কারণেই আমরা কিন্তু সে যাত্রায় রক্ষা পেয়েছি। তো কি মনে হয় যে ভবিষ্যতে যে কোনো ক্রাইসিস মোকাবেলায় আমরা কি এই ধান উৎপাদনটা অব্যাহত রাখতে পারবো কিনা? অবশ্যই, কারণ আমরা অনেকগুলি ক্রাইসিস মোকাবেলা করে আসছি, আমাদের সেই অভিজ্ঞতাটা আছে। আমরা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আমরা ভবিষ্যতের যে সমস্যাগুলো আসবে আশা করি আমরা সেটাকে ভালোভাবে মোকাবেলা করতে পারবো। মানে কি প্রস্তুতি আছে আসলে যারা গবেষণা করছে? সাম্প্রতিক সময়ে পার্টনার প্রজেক্টের মাধ্যমে আমাদের অনেকগুলি বিজ্ঞানী দেশের বাইরে এবং ভিতরে উচ্চতর ডিগ্রি নিতে চলে গেছেন। তারা উন্নত বিশ্ব থেকে নতুন নতুন যে টেকনোলজি আছে সেই টেকনোলজিগুলি বিভিন্ন কিছু তারা ইনস অ্যান্ড আউট শিখে এসে সেটা যখন কৃষি উৎপাদনে বা সেখানে যখন কোনো গবেষণা যখন কাজে লাগবে, আশা করি যে সেটা সার্বিক কৃষি উৎপাদনে সহায়তা করবে। এখানে শুধু ধান গবেষণা নয়, এখানে যে সার্বিক নার্স সিস্টেমের যে 18টা প্রতিষ্ঠান আছে সবাই কিন্তু সার্বিকভাবে কাজ করার ফলে কিন্তু আজকের এই অবস্থানটা আমাদের। বর্তমানে আমরা দেখছি যে কৃষিকে উন্নত করতে নানান মহল থেকে যারা যারা স্টেক হোল্ডার আছেন তারা নানান সুপারিশ দিচ্ছেন। আসলে আপনার কাছে কি মনে হয়, আপনি তো দীর্ঘদিন এই সেক্টরে আছেন, যে আরও বেশি যদি আমরা এটাকে উন্নত করতে চাই, অর্থনীতির আকার আরও বড় করতে চাই, সেক্ষেত্রে আমাদের আসলে কি করা যেতে পারে? আমরা ভবিষ্যৎ কৃষিকে আরও উন্নত স্তরে নিয়ে যেতে চাই বা আরও প্রোডাক্টিভিটি বা প্রোডাকশন যদি বাড়াতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে গবেষক, তারপরে হলো এক্সটেনশন পার্সোনেল অর্থাৎ ডিএর সাথে, আর হলো আপনার ইউনিভার্সিটির সাথে একটা ট্রায়াঙ্গুলার কোলাবোরেশন, স্ট্রংলি কোলাবোরেশন রাখতে হবে। এই কোলাবোরেশনটা যত স্ট্রং হবে তত আমরা ফুড সিকিউরিটি বা নিউট্রিশন সিকিউরিটি আরও বেশি আমরা এগিয়ে যাব এবং আমাদের প্রোডাক্টিভিটি বা প্রোডাকশন অনেক বেড়ে যাবে। ভবিষ্যতে যদি আমরা দেখা যায় 10 টন থেকে 15 টনের যদি কোনো ভ্যারাইটি আমরা যদি দিতে পারি, 10 থেকে 15 টন অদূর ভবিষ্যতে কাটিং এজ টেকনোলজির মাধ্যমে, তাহলে আমার বিশ্বাস যে আমরা অল্প সংখ্যক জমি থেকেও অনেক বেশি পরিমাণ ফসল ফলাতে পারবো। আর আরেকটা জিনিস হলো এই ফসল ফলানোর জন্য আমাদের যে কটা কাজ করতে হবে সেটা হলো যে কৃষিভিত্তিক শিল্পায়ন আমাদেরকে অবশ্যই করতে হবে। তারপরে হলো যে প্রেসিশন এগ্রিকালচার আমাদেরকে যেতে হবে। কারণ আমরা হয়তো আপনি জানেন যে আমরা কৃষি থেকে কিন্তু আমাদের কিন্তু অনেক ইয়ং জেনারেশন বলেন তারা কিন্তু এখন ইন্ডাস্ট্রিয়ালতে ঝুঁকছে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে চলে যাচ্ছে। সুতরাং আমাদের কিন্তু এই বিপুল জনগোষ্ঠীকে খাওয়াতে গেলে আমাদেরকে কিন্তু এমন কিছু টেকনোলজি আমাকে আনতে হবে যাতে পরিমাণ দেখা যায় যে অল্প মানুষ দিয়ে বা অল্প লোক দিয়ে আমরা যেন বিপুল জনগোষ্ঠীকে খাওয়াতে পারি। যে কারণে আমাদের 4IR এর যে টেকনোলজি আছে সেগুলিকে কাজে লাগাতে হবে, তারপরে জিআইএস যে প্রযুক্তিগুলি আছে সেগুলি কাজে লাগাতে হবে এবং এআইকে আমাদের ব্যবহার করতে হবে। মেশিন লার্নিং এর উপর আমাদের একটা দখল থাকতে হবে। এগ্রিকালচার মেকানাইজেশনে আমাদেরকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে, কারণ আমরা মেকানাইজেশন আমরা যত করতে পারবো তত আমরা উৎপাদন খরচ কমাতে পারবো এবং আলটিমেট আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। মানে এই উৎপাদন খরচটা কমানোর কি কি উপায় আপনারা এখন পর্যন্ত দিচ্ছেন? উৎপাদন খরচ কমানোর কয়েকটা উপায় আছে। একটা হলো যে আমরা যদি প্রোডাক্টিভিটি বাড়াতে পারি, এটা একটা বিষয় আছে। আরেকটা হলো যে আমাদের যে উৎপাদনের যে কস্ট আছে, বিশেষ করে আমরা যে ইনপুট কস্ট, সেই কস্টগুলিকে একটু কমানো।
কারণ সরকার কিন্তু দেখেন যে 1 কেজি ইউরিয়া সার যদি দেখা যায় যে 50-60 টাকা করে কিনে ওয়ার্ল্ড মার্কেটে, সেটা এখন বিক্রি করতেছে 27 টাকা করে, অর্থাৎ ভর্তুকি দিচ্ছে। অর্থাৎ এই ভর্তুকিটাকে অব্যাহত রাখতে হবে। মেকানাইজেশন আমাদের আসতে হবে, কারণ কি মেকানাইজেশন আগে যখন ট্রেডিশনাল কৃষি ছিল, খোরপোশের কৃষি ছিল, তখন তো সেখানে দেখা গেছে 150-200 লেবার কাজ করতো। এখন তো লেবারের সংখ্যাটা কমে যাচ্ছে, লেবারের খরচও কিন্তু এখন অনেক বেশি। সেটার স্থানটা এখন আমরা যদি টেকনোলজি ইউজ করতে পারি, যেমন আপনার এখন আমরা হারভেস্টার ইউজ করতেছি। আমাদের একটা গবেষণায় দেখা গেছে যে প্রতি হেক্টরে আপনার 10,000 টাকা আমরা খরচ কমাতে পারতেছি হারভেস্টার ইউজ করলে। তো এখন যদি আমরা যখন যে ট্রান্সপ্লান্টার আমরা যদি ব্যবহার করি যখন রোপণের ক্ষেত্রে, সেক্ষেত্রে হতে দেখা যাবে যে আমরা অনেক টাকা খরচ কমাতে সক্ষম হব। এইভাবে যদি আমরা খরচ কমাতে পারি, আলটিমেট দেখা যাবে যে আমাদের উৎপাদন খরচটা সার্বিকভাবে কমে যাবে। ডক্টর আরিফুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আজকে আসার জন্য। দর্শক, আজ আমরা কথা বলছিলাম বাংলাদেশের ধান গবেষণা এবং ধান গবেষণার পাশাপাশি ধানের যে বাজারটি রয়েছে সেটি কিভাবে কৃষি অর্থনীতিকে সমৃদ্ধ করছে সেই বিষয়টি নিয়ে আমাদের সাথে আজ যুক্ত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডক্টর মোহাম্মদ আরিফুল ইসলাম। এবং এই আলোচনার থেকে আমরা কিন্তু বেশ কিছু বিষয় আমরা আজকে ফাইন্ডিংস পেলাম, যেটি আসলে আমাদেরকে সামনের দিনে কৃষি অর্থনীতিকে সমৃদ্ধ করতে অনেক বেশি কাজে লাগবে। তার মধ্যে একটি বলাই যায় যে কৃষি ভিত্তিক শিল্পায়ন, এটি যদি আসলে করা যায়, সামনের দিনে কৃষি নির্ভর যে বাংলাদেশ আমরা বলে থাকি, এটি কিন্তু আরও বেশি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা অনেকটুকু সমৃদ্ধ হব। দর্শক, এই ছিল আমাদের আজকের এই আয়োজনে। আগামী পর্বে আপনাদের সাথে হয়তো নতুন কোনো বিষয় নিয়ে আলাপ হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।